2024 সালের শেষ মুহূর্তে জাতি আরেকটা গান শো দেখলো, জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, খেলা হবে। খেলা শুরু হয়ে গেছে। রেকর্ড ভঙ্গকারী সামরিক সহযোগিতা দেওয়ার জন্য 552টা ট্যাঙ্ক সহ আরো অনেক অস্ত্রশস্ত্র ঘটনা ঘটাই দিয়েছে, নিজেদের ঝালটাকে আরেকটু ঝালিয়ে নিয়েছে। ছাত্রদের জয় না পরাজয়, নাকি বিএনপির জয়, নাকি জামাতের জয়, নাকি সরকারের পরাজয়? জয় আর পরাজয়ের বিশ্লেষণটা একটু তুলে ধরতে হবে। এই সরকার আমাদের কেন ভয় পায়, কেন ভয় পাচ্ছে, এই প্রশ্নটা আসলে আমার মনে ঘুরছে, অনেকেরই মনে ঘুরবে। ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে সরকারের এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি। কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গণ অভ্যুত্থানের এই বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রী, যে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের বিচারের আগে। সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুনের তদন্ত রিপোর্টটা আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টে যে সরকার এসেছে সেই সরকারের তদন্ত কমিটির বক্তব্য বা রিপোর্ট বাংলাদেশের মানুষ বিশ্বাস করতেছে না। সচিবালয় কেউ আগুন দেয়নি, ভূতে আগুন দিয়েছে, সরকারের সর্বশেষ তদন্ত রিপোর্ট তাই বলেছে। চলুন আজকে আমরা সেই ভূতকে উদ্ধারের চেষ্টা করব আমাদের আলোচনার মধ্য দিয়ে। আজকে সার্জিস আলম একটি কথা বলেছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির। অনেকদিন থেকেই তাদের মধ্যে একটা নেপথ্য সংযোগ আছে এবং তারা মানে এ টিম বি টিম হিসেবেই কাজ করে। 3 কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি থেকেই বুঝে গেছেন কতটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে সাজিয়েছি সেই বিষয়টি আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। 3 কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি 2 বছর পরে নির্বাচন হয়। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে? বিভিন্ন জায়গায় অবৈধ দখল, জোর জুলুম, লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে? আমার বক্তব্য বাদই দেন, সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে। আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত, এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র 95% পরিষ্কার, বিএনপির 5%। তবে দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে তোরা এগুলা করিস না, সামনে পুলসেরাতের পুল পার হইতে হইব। এই যে মানে 5% নেতাকর্মী আছে বিএনপি এবং আওয়ামী লীগে, কিন্তু এরা আছে। এই 5% নেতাকর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না। তারা মনে করতেছে ভাই বালুরঘাটটা আমার নিতে হবে। তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত 5 মাসে চলছে সারা বাংলাদেশে, আপনি দেখেন যে জামাত 95% ক্লিয়ার ইমেজে আছে, তাদের কোনো এই জবরদখল এলাকার লুটপাট, সিন্ডিকেটবাজি এগুলোর মধ্যে নাই। তবে কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে জড়িত হয়েছে জামাত, অথবা এই যে মুক্তিযোদ্ধা হেনস্থার ঘটনায় প্রবাসী জামাত সমর্থক ঘুরাফিরা নাম আসতেছে 5%। তো জবরদখল, চাঁদাবাজির ইস্যুটাতে কিন্তু জামাতের নাম আপনি পাবেন না। এখন সাধারণ মানুষ কি চায়? ফুটপাতের একজন যিনি হকার আছেন, একজন রিক্সাওয়ালা আছেন, একজন ঠেলাগাড়িওয়ালা আছেন, তিনি মনে করেন ভাই আমি এখানে একটু ব্যবসা করবো, 10টা টাকা কামাবো, কিন্তু দিন শেষে যে 200 টাকা দিতে হয় কে নিয়ে যায়? কিন্তু এগুলোর আপনি প্রকাশ্যে স্বীকারোক্তি পাবেন না। এই বিষয়টা বুঝাইতে পারছি যে চাঁদাবাজি লুটপাটের খেলায় সাধারণ মানুষ জামাতকে পছন্দ করা শুরু করছে, এটা আপনি একদম বাস্তবতা। দ্বিতীয়ত, কর্মীদেরকে কন্ট্রোলিং এর বেলায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এই কথাটা আপনি জামাতকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাদের নেতৃত্বকে প্রশ্ন করার সুযোগ নাই। জামাতের যে চেইন অফ কমান্ড এতটাই স্ট্রং, জামাতের আমির যে অর্ডারটা করে একদম মাঠ লেভেলে থাকা ছাত্র শিবিরের একজন সাধারণ সাথী কর্মী সেটাকে ফলো করে, জামাতের কর্মীরাও ফলো করে, শিবিরের কর্মীরাও ফলো করে। কিন্তু আমাদের দলগুলোর মধ্যে কেগুলো আছে? তারেক রহমান বেচারা প্রতিদিন বলতেছেন বাবারে তোমরা কিন্তু নমুনাটা বুঝতেছো না, কঠিন একটা যুদ্ধ হবে, বোঝেই না। যারা এই লুটেরা শ্রেণী আছে 5%, এরা এগুলা করছেই। এই বিভিন্ন জায়গায় গিয়া বহুজামের কার্যের মধ্যে তারা যাচ্ছে, মানুষের জায়গা জমি যেগুলো আছে কারোর সাথে কারো মামলা, যার টাকা আছে তার পক্ষে অবস্থান নিচ্ছে। এখন এটা কেন হচ্ছে? চেইন অফ কমান্ডটা বিএনপির মধ্যে এখন ভেঙে গেছে। হাই কমান্ড চাচ্ছে একরকম, রুট লেভেলে একদম গ্রাস পর্যায়ে ঘটনাগুলো হচ্ছে আরেক রকম। এটা মানুষের চোখের সামনে পড়ছে।
এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি, আপনার বুঝতে হবে। তৃতীয়ত, রাজনৈতিক পলিসি আপনি যদি দেখেন, জামাত যেভাবে আগাচ্ছে, ম্যাটিকুলাস উইথ এ প্ল্যান। আপনি এখানে দেখেন যে চরমোনাইয়ের সাথে কি সুন্দরভাবে একটা কানেক্টিভিটি তারা তৈরি করছে। চরমোনাইয়ের বক্তব্যগুলো শোনেন তো নাকি? প্রতিদিন বিএনপি নিয়ে বলে যে মুদ্রার এই পিঠ, একদল গেছে, আওয়ামী লীগকে মানুষ কেন পছন্দ করছে এগুলোর জন্য, তার একদল তো আইসেই ক্ষমতায় আসার আগে শুরু করে দিছে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে ভাই? এই যে দৃশ্যগুলো কিন্তু সাক্ষী হচ্ছে, আপনার বুঝতে হবে। এগুলো বিএনপির নেতাকর্মীদের আপনাদের বুঝতে হবে। ক্ষমতায় চলে আসবেন এখন, কিন্তু আগামী 1 থেকে 1.5 বছর পার হয়ে গেলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা নতুন ভোটার তৈরি হচ্ছে, আপনি বুঝছেন 17 বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভোটারদেরকে কানেক্ট করার প্ল্যান, তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না আনে, তারা মেটিকুলাসলি জামাতের পক্ষে তাদের অবস্থান নিয়ে আনে, কারণ বিএনপির সাথে একদম প্রকাশ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গেছে। সো তাদের হাতে বিকল্প থাকবে জামাত। আবার জামাতেরই টিম কেউ কেউ মনে করেন এই বৈষম্য বিরোধীরা। তো আপনি বুঝতে পারতেছেন মাওলানা মামুনুল হক একটা বিশাল শক্তি, তারা কিন্তু জামাতের সাথে কানেক্টেড, এবং ইসলামিক দলগুলোকে একত্রিত করে একটা সরকার, ইসলামিক সরকার কিন্তু তৈরি করার চেষ্টা চলছে জামাতের। আবার দেখেন যে জামাত সম্পর্কে আগে যে জিনিসগুলো মানুষ অপছন্দ করত, অমুসলিমদেরকে কানেক্ট করার জন্য দেখছেন শাখা হোক যেটাই হোক, তারা কিন্তু ওই কাজগুলো করছে, সফল হচ্ছে। আর এগুলা বিএনপির জন্য সবচেয়ে বড় বাধার কারণ হবে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে। 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সরকার যদি টিকা থাকে, তাহলে বিএনপির যে ওজন অস্তিত্ব, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি ভালো হবে, এটা কেউ আর বিশ্বাস করবে না। এটা কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা বোঝেন, এমপিরা বোঝেন, যারা এমপি প্রার্থী হবেন তারা বোঝেন। কিন্তু ওই যে ভাই 5% কর্মীটা আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে, তবে জামাতের অবস্থা আলাদা। এই যে ধরেন সারা দেশে এখন স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে, আপনি দেখছেন শিবিরের পোলাপাইন, জামাতের পোলাপাইন কি পরিমাণ খেদমত করতেছে। আপনি ভার্সিটিতে ভর্তির জন্য যান, জামাত শিবির কি মানুষের হৃদয় জয় করা ট্রাই করছে, আর বিপরীতে আমাদের তারা, এই বেটা চিনো সামিকে, আমি এলাকার ভাই, প্রিয় অভিভাবক, ফেসবুকে জামাত লইয়া জামাতের নেতা কর্মীদের দেখছেন ফেসবুকে কয়টা পোস্ট করতে, প্রিয় অভিভাবক, এলাকার তারুণ্যের অহংকার, ওমক সমক, আপনি এগুলো দেখেন। কিন্তু আমাদের অন্যান্যরা কিন্তু এগুলা করতেছি। এগুলাতে মানুষ বিরক্ত নাকি পজিটিভ? বিরক্ত। যারা আমরা দলীয় লেসপেন্সাররা আছি তারা খুশি, প্রিয় অভিভাবক লেখা লেখা হ্যাঁ আমরা দিচ্ছি, এইগুলাতে মানুষ বিরক্ত, আপনার বুঝতে হবে। আওয়ামী লীগের পতন এইসব কারণেই ঘটছে। এগুলা কিন্তু বিএনপির তারেক রহমান বোঝেন, যার কারণে তিনি ঠান্ডা মাথায় ম্যাচিউর একটা পলিটিক্স করে নেতাকর্মীদের দেখেন পোস্টার অপসারণের নির্দেশ দিচ্ছেন, কিন্তু এগুলো হচ্ছে, সবকিছু পালিত হচ্ছে না, কথা শুনছে না। তো এই 3টা কারণ দেখেন। প্রথমত মাঠের রাজনীতিতে বর্তমান যে দৃশ্যপটে জামাত আগানো, দ্বিতীয়ত হচ্ছে চেইন অফ কমান্ড, নেতাকর্মীদের কন্ট্রোলিংয়ে জামাত আগানো, পলিটিক্যাল দলগুলোর সাথে ঐক্য বা সিস্টেম করা, সেখানে জামাত আগানো, প্রশাসনে জামাতের বড় একটা অংশ তারা কিন্তু বসে গেছে, বড় একটা অংশ। আমার অনেক পরিচিত জামাতের বড় ভাই আছেন, যাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয়, বিএনপিতেও কথাবার্তা হয়, অনেকের সাথেই। তো আমি তাদের আলোচনাগুলো যখন শুনি, জামাত অনেক দূরে গিয়ে গেছে। সচিবালয় আগুন লাগার যে ফিরিস্তি, তার একটা আগুন লাগার যে ঘটনা, তার তদন্ত রিপোর্টের প্রাথমিক একটা রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই আগুন লাগানোর ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, এটা লুজ কানেকশন থেকে আগুন লেগেছে, এবং সেখানে একটি কুকুরের সন্ধান পাওয়া গেছে, সোর্স মানে কি বলবো, সিসিটিভি ফুটেজে। আমার একটা প্রশ্ন এই কমিটির কাছে, আমরা যে ফুটেজে দেখলাম আগুন লাগার দৃশ্য, আমরা দেখলাম বিভিন্ন ফ্লোরে আগুন, মাঝখান থেকে আগুন নেই, আরেকটা ভবনে আগুন, আরেকটা রুমে আগুন, মানে আপনারা দেখেছেন এই পিকচার গুলো, 1 নম্বর রুমে আগুন, 7 নম্বর রুমে আগুন, 2, 3 করে মাঝখান থেকে 6টা রুমে আবার আগুন নাই, তারপরে আগুন। এই প্রত্যেকটা লাইনে কি শর্ট সার্কিট হয়েছে? এবং সচিবালয় থেকে যেটা জানানো হয়েছে, প্রত্যেকটা ফ্লোরে মানে শর্ট সার্কিট গুলো, মানে শর্ট সার্কিট না, মানে তাদের যে সার্কিট বোর্ড, এগুলো আলাদা করা, অর্থাৎ একটা লুজ কানেকশনে আরেকটা ভবনে আগুন বা আরেকটা ইউনিটে আগুন লাগার সুযোগ নেই। তাহলে কয়টা লুজ কানেকশন একসঙ্গেই হলো যে একসঙ্গে এই আগুনগুলো লেগে গেল? আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের আরেকটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যে রিপোর্ট গুলো গত 15 বছর দিত, সেই রিপোর্ট প্রফেসর ইউনূসের সরকার আবার দিল, এবং অদৃশ্য শক্তি হয়তো এতটা শক্তিশালী যে এই রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট তো ফাইনাল রিপোর্ট এখনো আসেনি, বাট প্রাথমিক রিপোর্ট থেকে বলছি এখান থেকে হয়তো আমরা ভালো কিছু পাবো না। তাই আমাদের ভয় বিডিআর পিলখানার বিচার হবে কিনা, তাই আমাদের ভয় হেফাজতের আলেমদের হত্যার বিচার হবে কিনা, কারণ এগুলো সব মাস্টার মাইন্ড অনেক শক্তিশালী, অনেক বড় শক্তিশালী। তো সেই শক্তির বিরুদ্ধে দুর্বল ইউনূস সরকার আদৌ কিছু করতে পারবেন কিনা, এই প্রশ্ন আমাদের থাকবে। আমরা এই যে তদন্ত রিপোর্ট, এটা বিশ্বাস করবো কি করবো না এখন বুঝতে পারছি না। তবে সরকারকে বলবো, অনেক প্রশ্ন তৈরি হয়েছে সচিবালয়ের আগুন নিয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো যতদিন দিতে না পারবেন, আপনাদের রিপোর্ট এই দেশের জনগণ বিশ্বাস করবে না। এই সরকার আমাদের কেন ভয় পায়, কেন ভয় পাচ্ছে, এই প্রশ্নটা আসলে আমার মনে ঘুরছে, অনেকেরই মনে ঘুরবে। ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি এই প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে। আমি নিজেও আসলে জানি না, সরকারের এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি। কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষে একটা প্রজ্ঞাপন দিয়েছে, এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে যে কিছু একটা তো বলতে হয়।
এত কিছু করলেন, প্রশাসনের আমলারা বিদ্রোহ দেখালেন, একটা প্রজ্ঞাপন না দিলে কি হয়? কেউ কেউ বলতে পারেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শৃঙ্খলা জনিত। কিভাবে বলবো? আমি সেটাও প্রতিবাদ করি। যে ব্যবস্থা নেওয়াটা আপনি ভিজিবল করবেন না, ওই ব্যবস্থা নেওয়া আসলে আদতে কার্যকর হবে না। এটা শুধুমাত্র আমলাদেরকে শান্ত বা চুপ করানো না, এটার আরো বড় ইম্প্যাক্ট আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই ঘটনা যখন ঘটছিল তখন উপদেষ্টা নাহিদ ইসলাম খুব স্পষ্টভাবে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আমি পড়ি, তিনি বলছেন, প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসনামলে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা এই বিষয়ে একটি বৈঠক করেছি, আগামী সপ্তাহে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি কিন্তু টাইম লাইন বেঁধে দিচ্ছেন, আগামী সপ্তাহ কখন বলছেন? 28 ডিসেম্বর। একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলছেন। তিনি বলেন, বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের শাসনামলের আমলাদের আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের কাছ থেকে বিবৃতি শুনছি, তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। পূর্ববর্তী শাসনামলে তারা এই ধৃষ্টতা অর্জন করেছিল যখন আমরা আমলাতান্ত্রিক নির্ভরতা ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী হতে দেখেছি। আমাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এটি জনগণের সেবা করা এবং একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার সময় প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত প্রাণ বিসর্জন দেওয়া হয়নি। তিনি তার সাথে যোগ করছেন, যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নৈতিক বা আইনগতভাবে ন্যায়সঙ্গত হয়নি, তারা সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। আমি ওইদিকে এখন আর যাচ্ছি না, কিন্তু যে স্টেটমেন্ট সরকারের দিক থেকে এসছে সেটা আমি একটু পড়তে চাই। এটা বলছে এরকম, সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বিষয়ে যারা বলেছে, কেউ বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। কেউ বিধি লঙ্ঘন করলে, মানে এটা ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে, ব্যাপারটা এইরকম। তারা বলছেন এরকম যে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। এখানে কিছু অংশ উল্লেখ করে বলা হচ্ছে, যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকার বাধা দিতে পারবেন না। অন্যথায় অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না। মানে কি পরিমাণ উত্তেজিত এবং প্ররোচিত করা হয়েছিল আমরা দেখেছি। নট অনলি দ্যাট, জরুরি কথাটা হচ্ছে অবসরপ্রাপ্ত আমলাদেরকে হায়ার করে, আমরা ছোটবেলায় শুনতাম হায়ার করে খেলতে নিয়ে যাওয়া হয়, হায়ার করে খেলতে নিয়ে আসা হয়েছিল বিষোদ্গার করার জন্য এবং হুমকে দেওয়ার জন্য। তাই করা হয়েছে, নিজেরা দিয়েছেন, অন্যরাও দিয়েছে, যারা কর্মরত আছেন তারা তো বটেই। মানে অবসরপ্রাপ্তদেরকে ডেকে আনা হয়েছিল এবং গোষ্ঠী স্বার্থ কথাটা বলছি বারবার, এটা গোষ্ঠী স্বার্থ। তারা প্রশাসনের আমলা, সুতরাং তাদের বিরাট হ্যাডাম, তারা সেটা দেখাবেন। এরকম 4টি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালার কোনো বিধান লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, মানে সরকার বিরাট কঠোর অবস্থান নেবেন। মানে আমরা বুঝতেই পারছি বিবৃতিটা এই কারণেই পড়লাম যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হয়, সরকার আদতে বলছেন যে ভবিষ্যতে আমরা দেখে নেব। এখন সমস্যাটা কোন জায়গায়? খেয়াল করি আমলারা যে তাদের সার্ভিস রুল ভঙ্গ করে এই কয়েকদিন এমন করলেন। প্রথম সচিবালয়ের ভেতরে একটা সমাবেশ করেছেন, তার আগে বিবৃতি দিয়েছেন, তারপর রীতিমতো একটা অডিটোরিয়াম ভাড়া করে মারাত্মক বিষোদ্গার করেছেন তিনি। নট অনলি দ্যাট, আমরা খেয়াল করেছি, আমি ভিডিও করেছি এটা নিয়ে। সচিবালয়ে যখন আগুন লেগেছিল তখন তাদের একটা স্টেটমেন্ট দিয়েছেন আগুন নিয়ে, ওর মধ্যে একটা প্যারাগ্রাফে আবার জনগণকে হুমকি দিচ্ছেন। ইয়াস, তারা বলেছিলেন যে সংস্কার কমিশনের কিছু মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানান কিছু বলছে, লিখছে, এই ব্যাপারে সরকার যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, এটা নাকি নানান রকম বিভ্রান্তি এবং প্রবলেম তৈরি করবে, তাই আইনের আওতায় আনতে হবে। মানে তখন বলেছিলাম আমাদেরকে মাফ চাইতে হবে, ওনাদেরকে কিছু করবো কি, ওনারা আমাদেরকে মাফ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে, আমাদের বিরাট অপরাধ হয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি। এই জন্য জনাব নাহিদ ইসলাম যে ভাষায় কথা বলেছেন, সেটা দেখে আমার মনে হয়েছিল যে কোনো ব্যবস্থা নেওয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এই স্টেটমেন্ট দেখে আজ যেটা, মানে গতকাল যেটা দেওয়া হলো, তাতে মনে হচ্ছে খুব স্পষ্টভাবেই সরকার আসলে আপাতত যা ঘটেছে তার জন্য কোনো পদক্ষেপ নেবে না এবং ভবিষ্যতের জন্য তাদেরকে মাথা শান্ত রাখা বা তাদেরকে থামানোর চেষ্টা করছে। অথচ আমরা খেয়াল করি, যখন 2 দিন ঘটনা ঘটলো এরকম, ন্যূনতম অপরাধবোধ বা ভুল স্বীকার তাদের দিক থেকে নেই। শেখ হাসিনা যেমন রিমোর্স নেই, তাদেরও নেই। কেউ বলতে পারে না কাজটা হয়ে গেছে, আমরা উত্তেজিত ছিলাম, স্ট্রেস ছিলাম, ইত্যাদি তাই হয়ে গেছে, আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। কোনো স্টেটমেন্ট দেখেছেন কেউ কোথাও দেখিনি। বরং শোনা যায় বিভিন্ন ক্যাডারকে, যেহেতু তারা প্রশাসন, বিভিন্ন ক্যাডারকে তারা ইনফর্মালি হুমকি ধামকি দিচ্ছেন, দিতেই পারেন, কারণ তাদেরকে তো আসলে সরকার ডিল করতে পারছে না। আমি জানি না সরকার আসলে ব্যবস্থা কি নেবেন। জনাব নাহিদ ইসলাম 28 তারিখের কথা বলেছেন, 28 তারিখে বলেছেন 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এরা না, শেখ হাসিনার সময় নানান দুর্নীতি এবং অনিয়মে জড়িত আমলাদেরকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেটা 7 দিনের মধ্যে হবে কিনা আমি জানি না, কারণ এই স্টেটমেন্ট মনে হচ্ছে যে আসলে নেওয়া হবে না,
একটা আলটিমেটামের মতো, একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে মতো করে বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে সরকার। কিন্তু আমি বলি, যদি সব পদক্ষেপ নিয়েও থাকে, এই পদক্ষেপটা ভিজিবল করতে হবে, যেটা শুরুর দিকে বলছিলাম। এটা শুধুমাত্র শাস্তি দেয়া না। আমি এই কথাটা সরকার আদৌ ধরতে পারছে কিনা আমি জানি না। এই অনিয়ম যারা করেছেন এবং যারা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন, আমাদের পুরো আমলাতন্ত্র অ্যাজ এ হোল, অন্য ক্যাডারগুলো সবাই সাধু সন্ত ফেরেশতা, আমি একেবারেই মনে করি না। শেখ হাসিনার সময় প্রত্যেকের পতন ঘটেছে, এটাও আমি মনে করি। কিন্তু দুটো ক্যাডার, পুলিশ এবং প্রশাসন, শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, অবৈধ নির্বাচন করার জন্য কাজ করেছেন। আমি দুর্নীতি সরিয়েই রাখি। সুতরাং তাদেরকে নিয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। উচিত হতো এই যে যাবতীয় কাজ করলো, এটা ব্যবস্থা নিয়ে ভিজিবল করা, সো দ্যাট সরকার তার অথরিটি প্রমাণ করতে পারে। সরকারের যে কিছুটা হ্যাডাম আছে সেটা সে দেখা। আমলা বিদ্রোহ নিয়ে কথা বলবো, তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে। এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল। বিগত 15 বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি, তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত হয়েছিল। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে। আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ, এখনো তারা বাগায়। এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম, খুন, গুরুতর জখম, অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম। মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে। 5ই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA এই বাসার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন। এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন জবরদখলকারীরা। সবগুলো আসনে জোর কইরা বসে পড়ছেন। ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বের সমাসীন হয়েছেন। প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে। এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে। ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে, তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত। এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না, দখল করছে। এই যে 4টা সংগঠনের কথা বললাম, এই 4টা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো 2টা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুইফন্ডে তারা পরিচালনা করতেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয় ভীতি হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন 2টার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। ওরে বাবা, ডরাইছি। বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই। এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে? অথচ প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং। আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা। 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমানে ABM আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। জনাব সাত্তার 82 ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরেক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন। জানিয়া ব্যাপক প্রশ্ন উঠছে, বিশেষ করে ক্লাবের জন্য 400 কোটি টাকার নির্ময়মান নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহের সৃষ্টি করছে। অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে 2 বছর মেয়াদী একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাত্তার খালেক গংদের সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথীর মতো খ্যাতিমান সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না। বিশেষ করে সাথী ভাইয়ের সংযুক্তি এটা আমাকে বিস্মিত করছে, বিহ্বল করছে। আমাদের বিস্ময় এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না। রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর, নগর, বন্দরের অলিগলি, গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল। হ্যাঁ, কারা আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না। দলবাজ এবং দখলদার হিসেবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে, আপনারা চেনেন। আর প্রশ্ন হচ্ছে, দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে, না নির্বাচনী দিল্লির লাড্ডু খায়া আত্মাহুতি দেবে? এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যা 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ, সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে।
তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক প্রশাসনও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ষড়যন্ত্রে বহু সেনা অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন। টর্চার সেলের নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য। দেশ ছাড়া হয়েছেন অনেকে। দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে, যোগ্য কর্মকর্তা এবং তাদের সম্মান এবং পদ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে। কিন্তু হতাশাজনকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে, অন্য কোনো ক্যাডারের এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বৈষম্যের চরম উদাহরণ। বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত? আপনারাই বলেন, কোনটা ইনসাফ? রাজনৈতিক কারণ ছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপিপন্থী নয়, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত তেমন অফিসাররাও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক লাভালাভের আশায় অফিসার্স ক্লাবের নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোনো ক্যাডারকে বিবেচনায় নেওয়া হয়নি। এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় 764 জনের পদোন্নতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শুধুমাত্র শেষ নোটিফিকেশনটা বাকি। ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় মহাভাগ্যবান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে 119 জন, গ্রেড 1 পদে 41 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরাই দলে বলে জড়ো হইয়া ঈপ্সিত পদোন্নতির জন্য নিয়মিতভাবে সভা সমাবেশ অবস্থান এই কর্মসূচি চালায় উত্তেজনা ছড়াচ্ছেন। হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সংস্থা আপনারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণদাবি। এই দাবি আগে পূরণ করতে হবে। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোনো সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না। ফুল স্টপ। গত 15 বছর সেনাবাহিনী, পুলিশ, বিচারক, ডাক্তার, শিক্ষক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, বিজিবি, আনসার, কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স সহ অন্যান্য ক্যাডারের যে সমস্ত কর্মকর্তা নানান নির্যাতনের শিকার এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ বা ভূতাপেক্ষ প্রমোশন নিশ্চিত না করা পর্যন্ত প্রশাসন ক্যাডারের 764 জনকে দেওয়া বিশেষ সুবিধার কার্যক্রম স্থগিত রাখতে হবে। ফুল স্টপ। কোনো কথা নাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে মনে রাখতে হবে যে তিনি এখন যে কাজটা করতেছেন তা একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প না, এনজিও না। এটা শহীদ এবং আহত বিপ্লবীদের প্রতি জাতির ঋণ পরিশোধের সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রকল্প পরিচালনা করা। তার সমাজসেবার উদার মানবিক মন এ কাজে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু তাকে যে দায়িত্ব আজ পালন করতে হচ্ছে তা যে এক কঠোর এবং কঠিন শতভাগ রাজনৈতিক কর্তব্য, পলিটিক্যাল টাস্ক, তা এখনো তিনি না বুঝলে ক্রমশ বিপদ বাড়বে। এইবার আসেন এই যে প্রশাসনিক স্বার্থান্বেষী মহল, এটা নিয়ে কিছু আলাপ করি, তাহলে বুঝবেন এই আমলা বিদ্রোহের শিকড় কোথায়। অন্যদিকে হঠাৎ কইরা প্রশাসন সংস্কার কমিশন প্রাথমিকভাবে তাদের কয়েকটা সুপারিশ প্রকাশ করলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সকল রীতিনীতি, আইন কানুন ভেঙে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করছেন। বিশেষ করে পরীক্ষার মাধ্যমে উপসচিব প্রস্তাবের বিরুদ্ধে চাকরিরতরা প্রতিক্রিয়া দেখাইলে তাদের সাথে অবসরপ্রাপ্ত অফিসাররাও যোগ দেন। স্বার্থান্বেষী এই দুই পক্ষ যৌথ সভার আয়োজন করেন, যেখানে অন্য পেশার কয়েকজন উচ্চকণ্ঠী ব্যক্তিকে ডেকে আনা নিজেদের পক্ষে বক্তৃতা করেন। শুধু তাই না, এই সভায় ফ্যাসিস্ট সরকারের দোসর, সহযোগী এবং সুবিধাভোগী হিসেবে পরিচিত 2014, 2018, 2024 অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকালে ডিসি ইউনো হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ সদল বলে যোগদান করে, যাদের অনেকেই বর্তমানে অতিরিক্ত, যুগ্ম এবং উপসচিব হিসেবে দায়িত্বরত অফিসার। সংবিধান, গণতন্ত্র, মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই সমস্ত ক্রিমিনাল কর্মকর্তারা আন্দোলনের এক ডামাডোল সৃষ্টি করে তাদের ঘৃণিত অতীত পরিচয় মুছে ফেলার সুযোগকে কাজে লাগাইতে কৌশলে সবার সাথে একাকার হয়ে যাওয়ার অপকর্মে সক্রিয়ভাবে অংশ নিতেছেন। বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে কখনো কি এই সকল অপরাধের কাহিনী মুছে যাবে? এটা কখনোই সম্ভব না। এই ক্যাডারেরা, এই সচিবালয়ের এই কর্মকর্তারা কি বিবৃতি দিছিল দেখেন আন্দোলনের সময়। আমরা এটা ভুলি নাই। ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পক্ষ 2008 সালের নির্বাচনকে বাংলাদেশের সেই সময় সেনাপ্রধান মঈনুল আহমেদের পরিচালনায় ভারত সরকারের তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জির ইন্ধনে অনুষ্ঠিত একটা পাতানো নির্বাচন হিসেবে বিবেচনা করেন, যার উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে ক্ষমতায় আনা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি পরবর্তী পর্বের নির্বাচনের ধারা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অগ্রহণযোগ্য, ঘৃণিত এবং কলঙ্কিত অধ্যায়। 2014 সালে অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনটা, যেখানে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, তা দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করছিল। এরপর 2018 সালের নিশিরাতের নির্বাচন ছিল এক কালিমালিপ্ত অধ্যায়। সেখানে ডিসি, এসপি, ইউনো এবং ওসিদের নেতৃত্বে রাতের আধারে ব্যালট পেপারের নৌকা সিলমেরা ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল। এছাড়া সর্বশেষ 2024 সালের ডামি নির্বাচনও এক মহাকেলেঙ্কারি হিসেবে লেখা থাকবে, যা ভোটের মাধ্যমে জনগণের স্বাধীন ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী সরকার গঠনের সকল ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছিল। এসব নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের অবমাননা না, দেশের ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য এক বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াইছিল। 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচন এবং ফ্যাসিবাদী শাসনামলে পরিচালিত স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক, এসপি, ইউনো, ওসিদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন এই কাজ শুরু করতে হবে। ওই সময়কার সকল প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, তথাকথিত ভোট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব,
পুলিশের আইজিপি, তাদের বিভিন্ন বিভাগ, আনসার বিজিবির নানান স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসার কর্মচারীকে অবশ্যই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কারণ এদের ভূমিকা গণতন্ত্রের ক্ষতি সাধন এবং ভোটাধিকার হরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 2 নম্বর, এই কর্মকর্তারা ফ্যাসিবাদী শাসনের ইচ্ছা পূরণের জন্য নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। 3 নম্বর, তাদের কার্যক্রম তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। এইবার আসেন এই অসৎ আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক মৈত্রী কিভাবে হয়েছে বিরোধী দলের যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে সেইটা একটু দেখে নিই। ফ্যাসিবাদের অনুসারীদের সাথে বিএনপি পন্থী অফিসারদের একটা অশুভ মৈত্রী হয়েছে। এই মৈত্রীর বিষয়টা দলের হাইকমান্ডের নজরে পড়লেও তারা এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে নীরবতা অবলম্বন করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ায় দলটার নেতারা আমোদিত হচ্ছেন। সরকারকে কোণঠাসা কইরা দলটা জনপ্রশাসনের উপর তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে, যা আগাম নির্বাচন এবং ভবিষ্যতের ভোট যুদ্ধে ছলে বলে কৌশলে ব্যালট বাক্সে নিজেদের ভোট বাড়ানোর জন্য সহায়ক হবে বলে তারা চিন্তা করতেছেন। ইতিমধ্যে উপজেলা পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন বিভাগ, দপ্তর, পরিদপ্তর, বদলি, পদোন্নতি, টেন্ডার অনুমোদন, আটকে থাকা বিলের অর্থসার এবং বালু পাথর উত্তোলন সহ নানা বিষয়ে তদবির নিয়ে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সরব তদবিরের হাট বসছে, যেখানে দালালদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতারাও তাদের ব্যক্তিগত তদবির নির্বিঘ্নে বাস্তবায়ন করায় নিচ্ছে। অসৎ দুর্নীতিবাজ আমলাদের এই অপরাধী চক্র অফিসার্স ক্লাব, অবসর সংস্থা এবং সমবায় সমিতির মতো প্রতিষ্ঠানগুলিতে এক ছত্র দখল করে ফেলছে। এই সমস্ত প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং কার্যক্রম আছে, যা তাদের আরও প্রভাবশালী হওয়ার সুযোগ তৈরি করছে। এর ফলে তারা প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং তাদের আস্পর্ধা এমন মাত্রায় পৌঁছাইছে যে তারা লাগামহীন উচ্ছৃঙ্খল আচরণের সাহস পাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে চাই, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য করা, তার পদত্যাগের দাবি তোলা এবং 4 জানুয়ারির মহাসমাবেশের আয়োজনের ঘোষণা। এই সমস্ত কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হলো প্রশাসনের উপর একছত্র আধিপত্য বিস্তার এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ এবং দুর্নীতিবাজদের মধ্যে আজ যে সার্বজনীন ঐক্যের ধারা পরিলক্ষিত হচ্ছে, তা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসনের স্বপ্নকে কার্যত দুরূহ করে তুলবে। এই হীন স্বার্থবাদী গোষ্ঠী নিজেদের অনৈতিক কার্যক্রম চালায় যেতে ইতিমধ্যে সুবিধাজনক রাজনৈতিক মিত্র খুঁজে পাইছে এবং তাদের মধ্যে শক্তিশালী সমঝোতা গড়ে উঠছে। তাদের এই সংঘবদ্ধ কার্যক্রম সংস্কার অভিমুখী নীতিমালা বাস্তবায়নের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রশাসনের এই গণবিরোধী অংশ কৌশলে রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে নিজেদের স্বার্থের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে, যা জনস্বার্থের সম্পূর্ণ উল্টা দিকে। দুর্নীতির এই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা সফল হলে শুধু রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে না, ন্যায় বিচার এবং জনস্বার্থ রক্ষার মতো মৌলিক কার্যক্রমগুলো ধ্বংস হবে। এই গোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে এবং বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তেছে এবং জনস্বার্থের জায়গায় ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা একটা স্বাধীন, কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের হুমকি। সরকার বিরোধী ষড়যন্ত্র এইখান থেকেই উত্থিত হয়েছে। কিভাবে? আসেন দেখি। আজ দেশের সরকার বিরোধী তৎপরতার প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার যোগসাজশ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। 5 আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ তারা ভয়ে নিষ্ক্রিয় থাকলেও এখন সক্রিয় হয়ে বুক চিতায় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। 2014 সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব, 2018 সালের ডিসিরা আজ যুগ্ম সচিব, 2024 সালের ডিসিরা উপসচিব পদে রয়েছেন। অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা। দেখেন, যারা হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে পড়তো, তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা। আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষরণ, প্রশাসন ক্যাডার যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। সম্মানিত সুধী, অনেকে বলে থাকেন আমাদের এই সাহস থেকে আসে। আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীর আসলে ঢুকতে হবে, সিলসিলাটা জানতে হবে জনকল্যাণ কি, রাষ্ট্র কল্যাণ কি এবং প্রশাসন ক্যাডারের সাথে তার সম্পর্ক। আমি আজকে প্রশাসন ক্যাডারের মতামতটা একটু জানাতে চাই আপনাদের কাছে বিনীতভাবে। আমি শুরু করব জনপ্রশাসন সংস্কার কমিশন যেটি গঠিত হলো, যেটি একটি প্রশাসন গঠন করবে। আমরা জানি যে প্রশাসন 1920-এ আসছিল বা 1910-এ 15-তে যখন আধুনিক রাষ্ট্রের জন্ম হলো, যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধাভিত্তিক, নিরপেক্ষ, আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্টস দরকার। আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এক এক দেশের উন্নয়নের এক এক মডেল। 1,47,000 বর্গ কিলোমিটারে প্রায় 17 কোটি মুখ, এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করে উন্নত জীবনের স্বপ্ন দেখানোর যে অর্থনীতি, সেটি কোনো সহজ উন্নয়ন অর্থনীতি নয়।
সেখানে তত্ত্বকে সাহস দিয়ে মোকাবেলা করতে হয়, যেটি আপনি করেছেন। অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেছেন কারা? কিছু উপদেষ্টা এই কর্মকর্তাদের দক্ষ বলে প্রশংসা করে তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন। কিরকম উপদেষ্টা দেখেন তাইলে। কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন। কোন আক্কেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? কার সাথে? কাকে সুবিধা দিতে? আপনারা ওই মতলববাজ আমলাদের চিনেন না? আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলেন নৈরাজ্যবাদী, কিন্তু আপনারা এখন কি করতেছেন? কোন সুরাজ্য করতেছেন? এই আমলা বিদ্রোহের আগুনে ঘি ঢাইলা কার স্বার্থ রক্ষা করতেছেন? এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে। এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে। মতলববাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত কইরা দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই করা আবশ্যক। সরকার যদি এখনই এই কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের কার্যক্রমের জন্য জবাবদিহিতার আওতায় না আনে, তবে এর ফলাফল হবে অত্যন্ত মারাত্মক। এদের অপতৎপরতা শুধু সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং দেশের গণতন্ত্রায়ন এবং সার্বিক উন্নয়নকে ব্যাহত করবে। এই কথা ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনার শাসনামলে সচিব এবং অতিরিক্ত সচিব পদে যারা পদোন্নতি পাইছিলেন তাদের একজনকেও এই চাকরিতে রাখা যাবে না। এইটা ছাড়া আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না। এদের জিব্বা এত বড় হয়েছে যে এদের আকাঙ্ক্ষা লোভ এমন আকাশ ছুঁইছে, হাসিনা শাসনের লাগাম ছাড়া দুর্নীতির লাইসেন্স না পাওয়া পর্যন্ত এরা থামবে না। এদের পিছে দুদক লাগাই দেন, ঠান্ডা হয়ে যাবে। এই জন্যই দুদকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে চাইছিলাম যে আমলা না। এখন বুঝছেন তো, প্রফেসর ইউনূসের সরকার এমন এমন জায়গায় গ্যাঞ্জাম লাগায় রাখে যেটা পরে তাদেরকে বিপদে ফেলে। আরে আপাদ মস্তক করাপ্ট একটা ব্যুরোক্রেসিরে দাবরানি দেওয়া 1-2 এর ব্যাপার। ভালো হইয়া যান আমলা ভাইরা, কাম কাজে মন দেন। এই দিন না করলে আরো দিন আছে রাজনৈতিক দলগুলো আপনাদের হুজুর হুজুর করতে পারে। শেরের উপরে সোয়াশের আছে, আপনাদের হ্যাডম জয় বাংলা করে দিতে পারবে এমন শক্তিও বাংলাদেশে আছে। ফুটেন, বাড়ির যান। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।